শীতকালের এই কোজি কোজি দিনগুলোতে ডিসেম্বরের এই হলিডে সিজনে বিছানা থেকে যেন উঠতেই ইচ্ছা করে না। তারপরও কোনো রকম নিজেকে ঠেলে ঠুলে আজকে কম্বল থেকে বের করলাম। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কানাডা থেকে নতুন একটা ব্লগে। তো আজকে হলো 25শে ডিসেম্বর। সবাইকে বড়দিনের শুভেচ্ছা যারা যারা উদযাপন করছেন, আর বাকিদেরকে হ্যাপি হলিডেজ। সো কানাডাতে এই সময়টাকে বলা হয় হলিডে সিজন। বড়দিনের জন্য বন্ধ থাকে, তারপরে সামনে আবার বক্সিং ডে, শপিং ডে আসছে, দেন নিউ ইয়ারের জন্য বন্ধ থাকবে। এই ডিসেম্বরের এক সপ্তাহটাকে এটাকে হলিডে সিজনই বলে। তো সবাই এই টাইমে বাসায় থাকে, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে, ডিনার, লাঞ্চ, এই আর কি। তো গত কয়েকদিন ধরে প্রচণ্ড স্নো স্টর্ম হচ্ছে। 22 তারিখে ছিল আমার জন্মদিন। আমার অনেক প্ল্যান ছিল, ভেবেছিলাম একটা ব্লগও করব, বাট কিছুই করা হয়নি, কারণ প্রচুর 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 স্নো স্টর্ম হচ্ছে, উইন্ড স্টর্ম হচ্ছে। তো কোথাও যাওয়া হয়নি, মন মেজাজও একদম ভালো নাই গত 2 দিন ধরে। তো ভাবলাম আজকে ক্যামেরাটা একটু ধরি, ব্লগ করলে হয়তো একটু ভালো লাগবে। অ্যান্ড একজন সাবস্ক্রাইবার ভাইয়া, উনি বারবার জিজ্ঞাসা করছেন যে আপু কানাডার উইন্টার নিয়ে কিছু বলেন। উনি খুব শিগগিরই আসবেন কানাডাতে, এডমন্টনে হায়ার স্টাডিজের জন্য, বাট উনি লিটল বিট টেন্সড যে উনি কিভাবে শীতকালটা আসলে কোপ করবে। সো আজকের ব্লগে আমি কানাডা শীতকাল নিয়ে কিছু কথাবার্তা বলবো, স্পেশালি স্টুডেন্টদের জন্য, যারা বিগিনার্স, ফার্স্ট টাইম আসছেন তাদের জন্য কানাডাতে কিভাবে শীতকালটা কোপ করবেন বা উইন্টারটা কিভাবে কোপ আপ করবেন। আশা করি ভালো লাগবে ব্লগটি। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো গত কয়েকদিন টানা বরফ পড়েছে। এখন আজকে ওয়েদার ভালো ছিল, একটু পরেই সন্ধ্যা নেমে যাবে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার। বাট ওই যে দেখতে পাচ্ছেন, এই যে স্লিপারি হয়ে গিয়েছে, কারণ যে বরফ গলছে। অ্যান্ড মানে কি বলবো, যে বরফ মানে সূর্যের আলোতে বরফ গলছে, কিন্তু টেম্পারেচার আবার ভালোই আছে কিন্তু। তো ওইভাবে হয় কি যে কি বলে, যে শক্ত হয়ে যায় এই জিনিসটাকে, মানে প্রপারলি গলে এটা মানে বের হয়ে যেতে পারে না, তার আগেই শক্ত হয়ে যায়। অ্যান্ড দেন এই জায়গাটা পিছলা হয়ে যায়। সো তখন এটাকে ব্ল্যাক আইস বলে, মানে এটা একটু পিচ্ছিল টাইপের হয়ে যায়। তো এটা খুবই স্ক্যারি। এই যে দেখতে পাচ্ছেন, গাড়ি চালানোর জন্য, প্লাস আপনি যদি হেঁটে যান সেই জন্য। তো হাঁটার জন্য স্পেশাল বুট ইউজ করতে হয় নিচে, কি বলবো, যে রেজিস্ট্যান্স সহ। অ্যান্ড দেন গাড়িতে উইন্টার টায়ার তো ইউজ করে সবাই। তো এটা একটা টিপস। অ্যান্ড দেন ব্লগে যেতে যেতে আরও কথা বলবো, এবং ব্লগটা শুরু করি আরও কয়েকটা দিন আগের থেকে। তো আপনাদেরকে আমি শেয়ার করব যে যখন বরফ পড়ে তখন আসলে সিচুয়েশনটা কেমন হয়। সো লেটস স্টার্ট। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো এই যে আজকে ফাইনালি স্নো পড়তেছে অটোয়াতে। মাঝখানে একদিন পড়েছিল কয়েকদিন আগে, বাট আর পড়ে নাই। ও মাই গড, এই যে এখানে দেখা যাচ্ছে যে বরফ মানে ফ্লারির মতো পড়তেছে, বাট এটা বরফই যে জমে যাচ্ছে। অনেকক্ষণ আগেই মনে হয় শুরু হয়েছে। টেম্পারেচার বেশি না, -4 মতো, বাট খারাপ না আসলে। ডিসেম্বরের 11 তারিখ তো, এর মানে এতদিন পরে স্নো পড়ছে এখানে, উইচ ইজ নট ব্যাড। এই যে বারান্দা ভরে গিয়েছে। তো ভাবলাম যে ফার্স্ট স্নোফল ফাইনালি একটা ভিডিওতে শেয়ার করি, একটা ভিডিও রাখি। তো এই তো, বাই বাই। তো 11 তারিখের যে স্নোফল, ওটা কিন্তু বেশিক্ষণ স্টে করে নাই, মানে সেম ডের মধ্যেই চলে গিয়েছিল। তো এটা ছিল ডিসেম্বরের 16 তারিখ। এখন মিড নাইট মানে 12টা বাজে, এবং এখন আবার বরফ পড়া শুরু হয়েছে। এই দিনেও আমাদের স্নোফল অ্যালার্ট বা উইন্টার অ্যালার্ট ছিল, এবং অলমোস্ট 1 থেকে 1.5 দিন, মানে 1.5 দিনের মতো কন্টিনিউয়াস স্নোফল হয়েছে, এবং অনেক জমে গিয়েছিল। তো স্নোফল অ্যালার্ট এগুলো নিয়ে ভিডিওতে যেতে যেতে কথা বলবো। তো এই যে দেখেন, সকাল হয়ে গিয়েছে, অ্যারাউন্ড 8টা বাজে, কিন্তু আমার সাহস হচ্ছিল না যে আমি বারান্দায় গিয়ে একটু ভিডিও নিব। অনেক বরফ এখনও পড়ছে, বরফ জমেও গিয়েছে। দেখেন পার্কিং লটটা সাদা হয়ে গিয়েছে, এবং অলরেডি স্নো শভেলিং যে ভেহিকেলগুলো সেগুলো চলে এসেছে। তো সকালবেলা থেকেই ওরা স্নো পরিষ্কার করছে, এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল বেডরুম থেকে। তো নিজের বাসা যখন হয় তখন নিজেদেরকেই সামনের যেই সাইড ওয়াকটা থাকে পরিষ্কার করে দিতে হয়। আদারওয়াইজ কেউ যদি পড়ে কোমর ভেঙে ফেলে, তারা কিন্তু আপনাকে সু করে দিতে পারে। ভাড়া বাসায় থাকলে এটার কোনো প্রবলেম নাই, ওই ম্যানেজমেন্ট থেকেই ওরা এটা আসলে করে দেয়। তো আমি দেখছিলাম গাড়িটা পরিষ্কার করছে, যাতে পার্কিং লট থেকে গাড়িগুলো সেফলি বের হতে পারে। বাট এই সময় আসলে গাড়ি চালানো খুবই রিস্কি, এবং যখন রাস্তা অনেক বেশি ব্ল্যাক আইস হয়ে যায় বা অনেক বেশি স্লিপারি হয়, তখন কিন্তু অ্যালার্ট জারি করা হয় ড্রাইভিংয়ের ক্ষেত্রেও। তো এটা হলো অ্যারাউন্ড 3:30 বাজে বিকেলবেলা। এখানে আমাদের 4:20-এর দিকে সন্ধ্যা হয়ে যায়। তো এখন 3:30 বাজে, এখনও দেখেন বরফ পড়তেই আছে, মানে অলমোস্ট একদিন কিন্তু হয়ে গিয়েছে।
তো আমি একটু বারান্দায় বের হলাম, কারণ এখন স্পিডটা মানে বাতাসের স্পিডটা একটু কম। ভাবলাম যে আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই। এই যে দেখেন বাইরে কিন্তু সাইরেন বাজছে। যখনই এরকম বরফ পড়তে থাকে খালি ইমার্জেন্সি ভেহিকেল, তারপরে যেই ফায়ার ট্রাকগুলা, মানে কোথাও না কোথাও কোনো না কোনো ইমার্জেন্সি লাগতেই থাকে। কারো পাওয়ার কাট হচ্ছে বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা হয়তো আগুন লেগে যাচ্ছে, তো এই জন্য আওয়াজগুলো শুনতে পারবেন। আর এই যে দেখেন বরফ পড়ে কি অবস্থা, আমার পায়ের দেখেন যে মানে আমি ডেপথটা দেখানোর চেষ্টা করছি যে কতখানি পুরো বরফ পড়েছে, আমার জুতাটা ঢুকে যাচ্ছে। আর এই যে আমি তো বরফের সময় বা স্নোতে কিভাবে মানে উইন্টার টাইমে ড্রেস আপ করবেন এটা তো আমার ব্লগে দেখেছেনই। আমি কানে সবসময় একটা ইয়ারবাড ইউজ করি, দেন গলায় মাফলার ইউজ করি, সক্স মোজা ইউজ করবেন, দেন জিন্সের প্যান্ট বা ভারী কোনো প্যান্ট পরবেন, আর ভারী একটা জ্যাকেট সম্পর্কে জানতে হলে আমার ব্ল্যাক ফ্রাইডের ভিডিওটা আপনারা দেখবেন। ব্ল্যাক ফ্রাইডের ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি জ্যাকেট কিভাবে কিনতে হয়। মানে ফেদার বলে 50% ফেদার থাকে, এরকম মানে পাখির পালক দেয়া থাকে, যত পার্সেন্টেজ ফেদার বেশি হয় তত জ্যাকেটটা আপনার গরম ভালো হবে আর কি। এবং জ্যাকেটের নিচে দুই একটা লেয়ার পরতে পারেন, যেমন একটা পাতলা শার্ট, একটা পাতলা সোয়েটার, দেন উপরে জ্যাকেট পরবেন। কারণ যখন অফিসে যাবেন বা স্কুলে মার্কেটে যাবেন তখন হলো যে জ্যাকেটটা পরে থাকা যায় না, তো ভিতরে তখন একটা পাতলা সোয়েটার থাকলে সুবিধা হয়। তো এই তো। অ্যান্ড উইন্টার টাইমে আর কি করার আছে, বাসায় তো থাকতে হয় মোস্টলি হলিডে সিজনে, তখন হলো সুন্দর সুন্দর ভালো ভালো খাবার রান্না করবেন। আমার তো আসলে পাকোড়া টাকোড়া খেতে খুব ভালো লাগে, তো এটা হলো একটু হেলদি ভার্সন অফ পাকোড়া। আমি একটা চাপটির মতো বানিয়েছি, বাট পাকোড়ার সব কিছু দিয়ে, মানে বিভিন্ন রকম সবজি, ময়দা, চালের গুঁড়া, এগুলো দিয়ে ভালোই লাগে। আর আরেকটা আমাদের সবার প্রিয় খাবার হলো উইন্টারে খিচুড়ি। তো আমি এখানে 3 রকম ডাল দিয়ে একটু খিচুড়ি বসিয়েছিলাম, ভালোই হয়েছিল। খিচুড়ি হলো একটা কমফোর্ট ফুড, খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো এই যেখানে আমি খিচুড়ি রান্না করেছি, দেখতে আসলে জানি না কেমন মনে হচ্ছে, অতটা অ্যাপিলিং না, বাট খেতে বেশ ভালো হয়েছিল। একটু আচার দিয়ে ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আরেকটা জিনিস হলো বাসায় একটু মেডিসিন এনে রাখবেন উইন্টার টাইমে। এই যে টাইলানল হলো যে বাংলাদেশের যে নাপা প্যারাসিটামল থাকে সেইটা, আর এটা হলো একটা কাফ সিরাপ। আমি এগুলো এনে রাখি, আমি এগুলো ইউজ করি। তো এই তো যে বাংলাদেশ থেকে যখন ফার্স্টে আসবেন বেশ কিছু মেডিসিন নিয়ে আসবেন, যেমন আমি সবসময় নাপা, তারপর অ্যাসিডিটির ওষুধ, মানে যা যা আপনার লাগে এগুলো এনে রাখবেন। কারণ স্টুডেন্ট যারা আসবেন প্রথমেই আসলে অনেক কিছু ম্যানেজ করতে হবে, তো আপনাদের যে হেলথ কার্ডটা পেতে একটু টাইম লেগে যায়। তো ইটস বেটার যদি কিছু মেডিসিন আপনার স্টকে রাখেন, তাহলে আসলে সময় অসময়ে, স্পেশালি যেহেতু টেম্পারেচারের এত বড় একটা ডিফারেন্স হবে, তো আপনাদের জন্য খুবই হ্যান্ডি হবে। সো অবশ্যই নাপা অ্যান্ড আরও যা যা মেডিসিন লাগে একটু নিয়ে আসবেন বাংলাদেশ থেকে। তো এটা ছিল 22 তারিখ, আমার জন্মদিন। আমি এখন আমার জন্য ইফতার বানাচ্ছি। সো হেলদি তন্দুরি চিকেন ইন এয়ার ফ্রায়ার আপনাদের সাথে শেয়ার করছি। ম্যারিনেশনটা আজকে আর ভিডিও করিনি, কারণ তান্দুরি চিকেনের 2টা ম্যারিনেশন আমার চ্যানেলে কিন্তু অলরেডি আছে। আমি চেষ্টা করব উপরে পিন করে দেওয়ার জন্য। তো এখানে আমি 200 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটস এয়ার ফ্রাই করব। এবং দেখেছেনই তো যে এয়ার ফ্রায়ারে আমি কিন্তু একটা ফয়েল পেপার ইউজ করি, তাহলে পরে ক্লিন করতে অনেক ইজি হয়। তো 20 মিনিটস পরে এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। ম্যারিনেশনে আমি মাত্র 1 টেবিল চামচের মতো সরিষার তেল ইউজ করেছি। তো এখন আমি একটু উল্টিয়ে দিলাম 20 মিনিটস পরে, এবং যা যা আমার ম্যারিনেশন বাকি ছিল এটা উপরে একটু স্প্রেড করে দিয়েছি। তো এখন আমি আবার 15 মিনিটের জন্য ওই 200 ডিগ্রি সেলসিয়াসে এয়ার ফ্রাই করব। তো এই রেসিপিটা আসলে আমি কি বলবো যে এত এত ইজি, এবং আমার পারফেক্ট আমি একটা কি বলবো টেক্সচার অ্যান্ড কনসিস্টেন্সি পেয়েছি। আমি বলবো যে ওভেনে করার থেকেও এয়ার ফ্রায়ারে করা অনেক বেশি ইজি এবং হেলদি তো বটেই। তো 10 মিনিট করার পর আমি একটু নামিয়েছি, কারণ আমি একটু ফাইনাল যেই অয়েল স্প্রে আছে, এটা হলো নর্মাল তেল, একটু 2-1টা স্প্রে দিয়ে দিব, দ্যাটস ইট। আর কোনো তেলই লাগে না। এই তেলটা দিচ্ছি একটু যেন একটু ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব আসে, দ্যাটস ইট। তো এখন আমি আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এয়ার ফ্রায়ার হলো এমন একটা কিচেন অ্যাপ্লায়েন্স আমার, যেটা আমি প্রতিদিনই ইউজ করি। মানে কি বলবো, কারণ একটু ভাজা পোড়া খেতে আমার বেশ ভালো লাগে। তো এয়ার ফ্রায়ারটা কেনার পর থেকে আসলে গিল্ট ফ্রি হয়ে খাওয়া যায়। তো আপনারা দেখতে পারেন এখন বক্সিংয়ের টাইম, এবং আমার যেই ব্র্যান্ডটা, এটা মনে হয় গোরমিয়া, এটা কিন্তু একদমই খুবই রিজনেবল প্রাইস, মাত্র $60 কিনেছিলাম আমি, যখন বক্সিং কোনো সেল ছিল না। এখন সেলে কিন্তু আরও সস্তা পাবেন আপনারা। এই যে দেখেন হয়ে গিয়েছে অ্যারাউন্ড 35 মিনিটস পরে আমার এই কনসিস্টেন্সি। এখানে একটা ছোট মিডিয়াম সাইজের মুরগি আমি করেছি, তো খুবই ভালো হয়েছে। এই যে দেখেন
ফাইনাল এটার টেক্সচার, এবং খুব বেশি পোড়াতে যাবেন না, তাহলে কিন্তু একদম ড্রাই হয়ে শক্ত হয়ে যাবে। আর এই যে দেখেন ম্যারিনেশনগুলো কিন্তু একদম ড্রাই হয়নি, একটু একটু আছে, হুইচ ইজ গুড, আদারওয়াইজ কিন্তু চিকেনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। তো যে কোনো তান্দুরি যেখানেই বানান, ওভেনে বা বারবিকিউ মেশিনে বা এয়ার ফ্রায়ারে, সাথে সাথে একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন, আমি আগেও বলেছি আমার ভিডিওগুলোতে, আদারওয়াইজ মাংস কিন্তু শক্ত হয়ে যাবে। লবলুস থেকে একটা স্পাইসি পটেটো ফ্রাইজ বা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসেছিলাম, ফ্রোজেন প্যাকেট। তো এখানে কয়েকটা আমি পটেটো ফ্রাই দিয়ে দিচ্ছি ওই এয়ার ফ্রায়ারেই, সেম 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য। অ্যান্ড লুক অ্যাট দিস, মানে কত সুন্দরভাবে মানে ফ্রাই হয়েছে। অ্যান্ড আমি কিন্তু কোনো তেলই আর দেই নাই, ওই জাস্ট সেম তান্দুরি চিকেনের ফয়েলের উপরে দিয়ে দিয়েছি। অনেক অনেক মজা হয়েছে। আমি আওয়াজটা আসলে দেখাতে পারছি না, কারণ শাউট চলছিল উপরে, হুড ফ্যান চলছিল। তো মানে খুবই ভালো হয়েছিল, আমি বলবো যে হাইলি হাইলি রিকমেন্ডেড। এবং সুপার স্টোর, লবলোজ, ওয়ালমার্ট এগুলোতে অনেক ফ্রোজেন আইটেম পাওয়া যায়, হালাল আইটেমও পাওয়া যায়। আপনারা বেছে বেছে আনবেন এবং এয়ার ফ্রাই করে খাবেন। তো এই যে এখানে আজকে আমি রোজা রেখেছিলাম, একটু আগে বলেছি, কারণ আমি দেখছিলাম যে ফেসবুকে এখন খুব ফাস্টিং অ্যালার্ট দেওয়া হয়, বলা হচ্ছে যে মাত্র মানে এখন তো খুবই ছোট দিন, তাই না, 10 ঘন্টারও কম আর কি। তো রোজা রাখার জন্য এটা আসলে বেস্ট একটা টাইম। তো রোজা রেখেছিলাম আলহামদুলিল্লাহ। তো এখানে আমি একটা পাইনাপেলের জুস বানালাম আর ফ্রুটস কেটে নিয়েছি, আর এটা হলো আমার ইফতারের প্লেট বা ডিনারের প্লেট। এই যে এখানে চিকেন তান্দুরি নিয়েছি, তারপরে কয়েকটা পটেটো ফ্রাইজ নিয়েছি, কিউকাম্বার নিয়েছি, আর একটা পরোটা ভেজে নিয়েছি। দ্যাটস ইট, আলহামদুলিল্লাহ। তো এই যে গ্লাসটা দেখলেই বুঝতে পারছেন যে বাইরে অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে স্নো স্টর্ম বলেন বা স্নোফল। আজকেও হলো ওয়ার্নিং আছে। তো ওই যে অটোমেটিক হলো যে থাই গ্লাসের মানে বাইরে যে নেটটা আছে, এটা অটোমেটিক বাতাসে আপনি আপনি সরে যাচ্ছে। খুলে একটু দেখাই, কারণ এখন পড়তেছে বরফ। ও গড, টাইট হয়ে গেছে। এই যে একটু আগেও খালি ছিল, অনেক বাতাস বোঝাই যাচ্ছে, অনেক বাতাস, মোবাইল উড়ে চলে যাবে আমার। এইভাবে পাগলের মতো বরফ পড়তেছে। তো এইভাবে সকাল পর্যন্ত পড়তে পড়তে অনেক হয়ে যাবে বরফ। একটু আগে একদম ড্রাই ছিল। তো এই যে তাড়াতাড়ি আটকায় রাখি, আমার সমস্যা। তো ওয়েদার ওয়ার্নিং থাকে যখন এরকম স্নো স্টর্ম হয়, তখন মোস্টলি বাসায় থাকতে হয়। আসলে খুব ইমার্জেন্সি না হলে কেউ বাইরে যায় না। এই যে ফোনে তো সবসময় দেখাই যায়, ওয়েদার ফোরকাস্টটা তো আমাদের সবার ফোনেই থাকে। তো এখন দেখাচ্ছে যে মাত্র -1, কিন্তু হেভি স্নোফল হচ্ছে। এই যে দেখেন স্টর্ম ওয়ার্নিংও আছে। তো আমি এই যে ওয়ার্নিং অ্যালার্টটা দিয়ে রেখেছি, অ্যান্ড দেন এখানে একদম সময় অনুযায়ী মানে কখন বরফ পড়বে, কি হবে না হবে সব সুন্দর করে দেয়া আছে। এবং পুরো সপ্তাহেরটা আসে ওয়েদার ফোরকাস্টে। তো এখানে যদি যান ভিতরে উইন্টার স্টর্ম ওয়ার্নিংটা, তখনই ডিটেইলে সব চলে আসবে। যে 3টা ওয়ার্নিং আছে, একটাতে গেলেই সব চলে আসবে। এখানে এটা অন করলেই দেখা যায় যে সিভিয়ার কন্ডিশন, মানে এটা সিরিয়াস আর কি। আজকে রাত 10টা থেকে কালকে দুপুর 2টা 20 পর্যন্ত হবে, এবং 30 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত স্নোফল হবে, এবং মানে আগামীকাল রাত পর্যন্ত হবে, এবং শনিবারে এটা বলছে 70 সেন্টিমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। বাতাসের স্পিড দেওয়া আছে 70 কিলোমিটার/আওয়ার, অ্যান্ড দেন এফেক্টেড এরিয়া দেওয়া থাকে। দেখেন এফেক্টেড এরিয়া হলো যে ওয়েকফিল্ড এরিয়া, এটা আমার এরিয়া না। সো টেক অ্যাকশন উইদিন নেক্সট আওয়ার। আর এখানে লেখা আছে মনিটর দ্য সিচুয়েশন অ্যান্ড টেক প্রিকশনস ইফ নেসেসারি, মানে দরকার না হলে বের হওয়ার দরকার নেই, মানে খুব জরুরি না হলে এটা বলছে। আর এটা হলো যে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডা, এটা হলো ফেডারেল গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট। ওরা এরকম লাইক ওয়েদার ফোরকাস্ট, তারপরে এই ধরনের ওয়েদার অ্যালার্ট জারি করে। তো এটা সবসময় এভাবে মোবাইলে সেট করে রাখবেন, এবং এই অনুযায়ী আপনার যাওয়া আসাটা প্ল্যান করবেন। তো এই যে শুক্রবার দিন এখন বিকাল 3:30 হয়ে গিয়েছে, সন্ধ্যা হবে, এখনও বরফ পড়ছে সমানে। আল্লাহ জানে এখানে দেখা যাচ্ছে কিনা, মানে অনেক বাতাস, অনেক অনেক বরফ পড়ছে, আর অনেক স্পিড। কালকে সারা রাত এখানে আওয়াজ হয়েছে এই যে এটাতে, মানে ঘুমানো যায়নি। আজকে অফিস থেকে বলেছে যেতে না যেতে, বাসায় থাকতে, কারণ মানে রাস্তাঘাটে যে দেখেন পরিষ্কার করে গেছে, বাট এগুলোকে ব্ল্যাক আইস বলে, মানে খুব স্লিপারি। তো রাস্তাঘাট সেফ না এখন। তো এরকম উইন্টার অ্যালার্ট যখন জারি করা হয়, বাসায় থাকতে বলা হয়। আপনার অফিস থেকেও বলা হবে যে বাসায় থাকেন। তো আজকে বাসায় ছিলাম। এমনিতেও আমি এই উইকে যাই নাই অফিসে,
শরীরটা ভালো না, বাট দেন আজকে কেউই যায় নাই অফিসে। এই যেখান থেকে দেখা যায় জানালার থেকে একটু মানে ঘোলা হয়ে গিয়েছে, বাট স্টিল বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মানে জোরে জোরে বরফগুলো পড়তেছে আসলে। একটু টুডে একটা পিৎজা অর্ডার করলাম আজকে। ভাল লাগতেছিল না, বাসায় তেমন কোনো খাবার নাই, তো নাস্তা খেয়েছিলাম, তাও পিৎজাটা তাড়াতাড়ি চলে আসছে। ডমিনোস পিৎজা দেখাচ্ছি একটু পরে। আর চা বানিয়ে এনেছি, মশলা টি, আর এখানে টিভিতে বিগ বস দেখতেছি বসে বসে। সো হলিডে সিজন, আর কি করার আসলে, এটা হলো যে মানে খাবার দাবার বানানো আর খাবার খাওয়া, স্পেশালি উইন্টার টাইমে আর কিছুই করার নাই। আর মলে ঘোরা, যেটা ইনশাল্লাহ কালকে পরশু ঘুরবো। তো পিৎজাটা খুলে দেখাই, ওরা একটা কুপনও দিয়ে গেল, বাট আমি আগের কুপনটা আমি ইউজ করতে পারি নাই, তো এটা বললো যে ওরা ফোন দিবে আমাকে দোকান থেকে। তো এখন পিৎজাটা খুলে দেখাই। তো এই পিৎজাটার নাম হলো ফিলি চিজ স্টেক, বাট আমি স্টেক নেই না কারণ ওটা হালাল হয় না। তো এখানে সব কিছুই ভেজিটেবল আছে, এবং এই পিৎজাটার বৈশিষ্ট্য হলো যে এটার যে পিৎজা বেস এটা চিজ দিয়ে বানানো হয়, তো খুবই মজা। তো কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটি। এটা যেহেতু রিকোয়েস্টের ব্লগ, আমি কয়েকদিনের ভিডিও একটু একটু করে কালেক্ট করে বানালাম। উইন্টার সম্পর্কে আপনাদের সাথে গল্প করলাম, ক্যানেডিয়ান উইন্টার। আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে একটা প্লিজ শাউট আউট দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাচ্ছি ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বাই বাই, আসসালামু আলাইকুম।